গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প সহধর্মিণী। রচনা পাঁচকড়ি দে। আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। শব্দগ্রহণ অপু আইচ। সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন সহধর্মিণী। পশ্চিমে ওকালতি করে প্রচুর অর্থ উপার্জন করেছেন হরকুমার বাবু। তবে নিতান্তই বৃদ্ধ না হলেও দুটো কারণে ওকালতি ছেড়ে কলকাতার লোয়ার সার্কুলার রোডে একখানা সুন্দর বাড়ি কিনে বাস করছেন তিনি। দুটো কারণের প্রথম কারণ তাঁর চিররুগ্না প্রায় শয্যাগত স্ত্রী। পশ্চিমের অত্যধিক গরম থেকে রেহাই পাওয়ার জন্যই এক প্রকার স্ত্রীকে নিয়ে কলকাতায় এসেছেন। দ্বিতীয় কারণ হল তাঁর প্রাপ্তবয়স্কা বিবাহযোগ্য একমাত্র মেয়ে হেমাঙ্গিনী। হরকুমারবাবু চিরকালই চলনে বলনে ওঠা বসায় পাশ্চাত্য ধারায় অভ্যস্ত, ব্রাহ্মভাবাপন্ন। হিন্দুয়ানির প্রভাব তাঁর মানসিকতায় নেই বলে হেমাঙ্গিনীর বাল্যবিবাহ দেওয়ার পক্ষপাতী একেবারেই ছিলেন না। বরং 16 বছরের হেমাঙ্গিনী তার বাবার ইচ্ছা অনুযায়ী যতদূর সম্ভব শিক্ষিত হয়েছেন। অনিন্দ সুন্দর ফুটফুটে মেয়েটি লিখতে পড়তে গাইতে বাজাতে মোট কথা সর্বপ্রকার এবং সর্বগুণ সম্পন্না। এইবার হরকুমারবাবু এই সর্বগুণ সম্পন্না ষোড়শীর বিয়ে দেবেন বলে স্থির করেছেন। কারণ স্ত্রীও নিজের আয়ুকাল নিয়ে যথেষ্টই সন্দিহান। মেয়ের বিয়ে নিয়ে হরকুমারবাবুর ওপর এক প্রকার জোরজার করছিলেন তিনি। কালিকাপুরের জমিদার অনন্তবাবু হরকুমারবাবুর বিশেষ বন্ধু। ওনার সুশিক্ষিত সুপুরুষ পুত্র সতীশচন্দ্রের সাথে হেমাঙ্গিনীর বিয়ে দেওয়ার ইচ্ছে। হরকুমারবাবু ও তাঁর স্ত্রী সতীশকে বেশ পছন্দ করতেন। তাই তাঁদের বাড়িতে সতীশের প্রায় দিনই যাতায়াত ও হেমাঙ্গিনীর সাথে আলাপচারিতায় কোনো আপত্তি ছিল না। বরং এই ব্যাপারে হেমাঙ্গিনীও তার বাবা মায়ের ইচ্ছের কথা আঁচ করতে পারত। তাই মুখে কিছু না বললেও বাবা মায়ের ইচ্ছাকে কখনো অস্বীকার করেনি। তাই প্রেম সুলভ না হলেও সতীশের সাথে প্রীতি সম্ভাষণ তার যথেষ্টই ছিল। কারণ সুশিক্ষিতা হলেও বড়লোকের ঘরের গৃহিণী হবে এই প্রবল বাসনা তার বরাবরই ছিল। তাই পিতৃহীন সতীশ বাবার প্রচুর সম্পত্তির একমাত্র অধিকারী মস্ত জমিদার বলেই সতীশের তার প্রতি ভালোবাসাকে সে এক প্রকার আশকারাই দিত। কিন্তু অনন্ত অন্ধকারে থাকা অদৃশ্য ভবিতব্য সে আর জানবে কি করে? এদিকে অবসর নেওয়ার পর হরকুমারবাবু বেশ খামখেয়ালি হয়ে পড়েছেন। ওকালতির প্রচুর চাপ আর স্ত্রীর অহরহ নানান রোগ অসুখ বিসুখের চিন্তায় মানসিক চাপে কেমন যেন সুস্থ স্বাভাবিক নিজেকেও তার সর্বদা অসুস্থ বলে মনে হতো। তাই বিনা কারণেই ডাক্তার ডাকতেন
ওষুধ খেতেন আর ঘন ঘন চা পান করতেন। এতে ডাক্তারদের আর চাকরদের 2 পয়সা রোজগার ও লাভবান হওয়ার যথেষ্ট কারণ থাকত। হরকুমার বাবুর স্ত্রী যখন শয্যাশায়ী থাকতেন না, তখন একটা আরামকেদারায় বালিশ নিয়ে আয়েশ করে বসে থাকতেন, যেমন আজও বসে আছেন। বিকেলের সূর্য পশ্চিমের শেষ প্রান্তে ঢলে পড়েছে। হেমাঙ্গিনী মায়ের পাশে বসে মোজা বুনছিল। এমন সময় সদর দরজার সামনে গাড়ির শব্দ, যা হেমাঙ্গিনী খেয়াল না করলেও তার মা শুনতে পেলেন। হেম, কে এলো? হরকুমার বাবু এই সময় চা পান করেন বলে চাকর এসে চায়ের সব সরঞ্জাম রেখে গেল। কিন্তু হরকুমার বাবুর আসতে বিলম্ব হচ্ছে দেখে ওনার স্ত্রী অবাক হলেন, একটু অস্থির হয়ে উঠলেন। বাইরের ঘরে হয়তো ঘুমিয়ে পড়েছেন। হেম, যাও না, দেখে এসো। হেম মোজা বোনা বন্ধ করে উঠে গেল। বাবা, চা তো ঠান্ডা হয়ে গেল, তুমি এখনো? হরকুমার বাবুর পাশে বসা এক সুপুরুষ হেমকে দেখা মাত্রই সসম্ভ্রমে উঠে দাঁড়াল। রমেন্দ্রবাবু, এই আমার একমাত্র মেয়ে হেমাঙ্গিনী। হেম হঠাৎ এমন অবস্থায় চমকে ও সলজ্জ চোখ নামিয়ে ছুটে পালাল। রমেন্দ্রনাথ মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে, ভবিষ্যতের একজন ডাক্তার। দরিদ্র বাপ মায়ের সন্তান। বৃত্তি অর্থাৎ স্কলারশিপে ডাক্তারি পড়ছে সে, তাই মেধাবী নিঃসন্দেহে। একে ডাক্তারি পড়া সুপুরুষ, তার উপর মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, নম্র স্বভাব ও চিকিৎসাবিদ্যায় পারদর্শী হওয়ার জন্য হরকুমার বাবু রমেন্দ্রর প্রতি বেশ দুর্বল হয়ে পড়লেন এবং কলেজ ছুটি পড়ায় বাড়িমুখ রমেন্দ্রকে তাঁর বাড়িতে নিমন্ত্রণ রক্ষার বিশেষ অনুরোধ করেন, যাতে সামনাসামনি তার সাথে ভালোভাবে আলাপ করতে পারেন। প্রথমে 3-4 দিন হরকুমার বাবুর বাড়িতে আতিথ্য গ্রহণ করবে ভাবলেও 1 সপ্তাহ 2 সপ্তাহ করে ক্রমে মাস কেটে গেল। আসলে রমেন্দ্র পাঠরত হলেও যথেষ্ট মেধাবী, তাই পাশ না করলেও পারদর্শী হয়ে উঠেছিল এখনই। তাই হরকুমার বাবুর স্ত্রীর রোগ নির্ণয় করে যে ওষুধের ব্যবস্থা করেছিল, তাতে হরকুমার বাবুর স্ত্রীর বেশ উপকার হয়েছে। তাই দুজনেই খুব খুশি হয়ে রমেন্দ্রকে থাকার জন্য বিশেষ অনুরোধ করতে লাগলেন। রমেন্দ্র ছুটি ছিল বলে রয়ে গেল। এদিকে রমেন্দ্র কে, কোথায় বাড়ি, কে কে আছে, এসব কিছু না জেনেই এই 1 মাস রমেন্দ্রকে কাছ থেকে দেখে তার ওঠায় বসায় চলনে বলনে হেমাঙ্গিনী ক্রমশই প্রেমে পড়তে লাগল। রমেন্দ্রও হেমাঙ্গিনীর মনের ভাব বুঝতে পারছিল। তারও মন আশায় উচ্ছল হয়ে উঠতে লাগল। সুখের স্বপ্ন চিরকাল থাকে না। 6 সপ্তাহ বাদে রমেন্দ্র বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। হেমাঙ্গিনীকে নির্জনে পেয়ে তার যাওয়ার কথা জানালো সে। এবার যে আমাকে ফিরতে হয়। এত তাড়া কিসের? আরো 2-1 দিন থাকুন না। রমেন্দ্রর শিহরণ লাগল। মৃদু স্বরে বলল, তারা কোথায়, বরং 2-3 দিন থাকবো বলে এসে 1.5 মাস কাটিয়ে ফেললাম। আপনার দেওয়া ওষুধে মায়ের খুব উপকার হয়েছে। ঈশ্বরের কৃপায় তিনি দ্রুত আরোগ্য লাভ করুন। মার অসুখ কতদিনে সারবে? হেমাঙ্গিনীর মায়ের জীবন যে সংকীর্ণ হয়ে আসছে সে কথা বলা তো সম্ভব নয়। তাই কথার উত্তর না দিয়ে ঘুরিয়ে দিল কথা। আবার এখন কলেজের খাটনি শুরু হবে। এখানে বেশ কিছুদিন সুখে ছুটি কাটালাম, সারা জীবন মনে থাকবে। হেমাঙ্গিনী হাতের উলগুলো গুটোতে গুটোতে বলল, এখান থেকে সোজা কলেজ যাবেন? না, এখনো 7 দিন ছুটি আছে। একবার দেশে গিয়ে বাবা মায়ের সঙ্গে দেখা করে আসি। আপনার বাবা মা কই, তাদের কথা তো কখনো বলেননি।
আপনার বাড়ি কোথায়? যশোর জেলায়। আমাদের অবস্থা খুব একটা ভালো নয়। ভালো মতো ডাক্তারি পাশ করতে পারলে তাদের দুঃখ ঘোচাতে পারবো, তাই মন প্রাণ দিয়ে পরিশ্রম করছি। অবশ্য মায়ের ইচ্ছা ছিল আমি ওকালতি নিয়ে পড়ি। পড়েননি কেন? জানেন, আমার বাবাও উকিল ছিলেন। না, আমি নিজের ইচ্ছাতেই ডাক্তারি পড়ছি। ওকালতি পেশা হিসাবে এখন খুব একটা ভালো না, আর ডাক্তারিতে তবু একটা সম্ভাবনা আছে। এই যা, উলগুলো সব জড়িয়ে গেল। কই দেখি আমি ছাড়িয়ে দিতে পারি কিনা। হেমাঙ্গিনী একটু লজ্জা পেল। উলের একদিক রমেন্দ্র, আর একদিক হেমাঙ্গ জট ছাড়ানোর চেষ্টা করতে করতে ক্রমশ রমেন্দ্রর মুখ হেমাঙ্গের অনেকটা কাছে চলে এলো। দুজনেই বেশ উত্তেজিত হয়ে উঠল, জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগল। হঠাৎ দুজনেই চমকে উঠল, খেয়াল করল অদূরে সতীশচন্দ্র স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় হেমাঙ্গর মুখ সাদা হয়ে উঠলেও সংযম হারাল না, নিজেকে সামলে নিল। এই 2 সপ্তাহ সতীশ জমিদারি দেখাশোনার কাজে দেশে গিয়েছিল, তাই রমেন্দ্রর সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ। দুজনেই দুজনকে মনে মনে একে অন্যের প্রতিদ্বন্দ্বী ভেবে তীক্ষ্ণ দৃষ্টিপাতে দেখছিল। সতীশবাবু, ইনি রমেন্দ্রবাবু। আপনি কখন আসলেন? বাবার সঙ্গে দেখা হয়েছে? না, চাকর বলল তিনি এই ঘরে আছেন। তিনি একটু আগে বেরিয়েছেন, এখনো ফেরেননি। রমেন্দ্রর কথায় ভ্রুক্ষেপ না করে সতীশ হেমাঙ্গর দিকে ফিরতেই রমেন্দ্র ঘর থেকে বেরিয়ে গেল। হেম, এই লোকটিকে? এইমাত্র তো বললাম, রমেন্দ্রবাবু। ডাক্তারি পড়ছেন। ইনি বেশ ভালো লোক, বাবা খুব পছন্দ করেন। আমরাও। বাবার সঙ্গে আলাপ হওয়ায় বাবা কিছুদিন থাকতে অনুরোধ করেন বলে আছেন এখনো। মাসিমা কেমন আছেন? চলো দেখা করে আসি। এই মুহূর্তে সতীশের কথায় অনিচ্ছে থাকলেও মুখে হেমাঙ্গিনী কিছু বলল না। সতীশকে নিয়ে মায়ের ঘরে গেল। পরের দিন রমেন্দ্র বিদায় নিল, কিন্তু সেই দিন থেকে রমেন্দ্রের নাম কেউ উল্লেখ না করলেও কিংবা প্রসঙ্গ না তুললেও সতীশ আর হেমাঙ্গের মধ্যে মনোমালিন্যর সৃষ্টি হল। দুজনেই বুঝল যে কোথায় একটা ব্যবধান সৃষ্টি হয়েছে, আর তার একমাত্র কারণ রমেন্দ্র। মাঝখানে 2 বছর কেটে গেছে। জীবন স্রোতেও তাই অনেক পরিবর্তন ঘটেছে। যে মানুষটির জীবন দীর্ঘমেয়াদী হওয়ার প্রশ্নচিহ্নে ছিল, তিনি অসুস্থ অবস্থায় হলেও টিকে আছেন। অর্থাৎ হরকুমার বাবুর স্ত্রী ইহলোকের মায়ায় বেঁধে থাকলেও হরকুমার বাবু হেমাঙ্গিনীর কাঁধে সংসারের সমস্ত ভার দিয়ে ইহলোকের মায়া ত্যাগ করেছেন 6 মাস আগে। বাপ মায়ের একমাত্র আদরে যত্নে লালিত হেমাঙ্গ অসুস্থ মাকে নিয়ে স্বজনহীন অবস্থায় অথই জলে পড়ে গেছে। বহুদিন আর রমেন্দ্রের কোনো খোঁজ খবর নেই। সতীশও আর আগের মতো প্রায় দিন আসে না। কালে ভদ্রে হেমাঙ্গিনীর মায়ের খোঁজ খবরের অছিলায় আসে, তবে আসলেও আগের কথা বা প্রসঙ্গ উত্থাপন করে না। আজ সতীশচন্দ্র বেশ কিছুদিন পর প্রতিবারের মতোই হেমাঙ্গিনীর মায়ের খবর নেওয়ার অজুহাতে এসে বিষণ্ণভাবে হেমাঙ্গিনীকে বসে থাকতে দেখে সামনে এসে বলল, হেম, আমি বেশ বুঝতে পারছি সংসারের এই ভার বইতে তুমি অসহায় বোধ করছো। একা এভাবে তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। চমকে উঠলে কেন হেম? তুমি কোনো ছোট মেয়ে নাও যে আমার কথার ইঙ্গিত তুমি বুঝতে পারছো না? অনেক আগেই আমি তোমায় বিয়ে করতে পারতাম হেম,
কিন্তু তার থেকে কতটা বেশি আমি তোমায় ভালোবাসি তা নিশ্চয় তুমি জানো। কার থেকে? কার কথা বলছেন আপনি? কেনই বা বলছেন? তিনি আমার কে? তাহলে সম্মতি দাও, আমি বিয়ের সব আয়োজন করি। আর তোমার বাবার কি ইচ্ছা ছিল সে তো তুমি জানোই। হেমাঙ্গিনী মুখে বললেও রমেন্দ্রকে সে ভোলেনি একটুও। কিন্তু এক অজ্ঞাত কুলশীল গরিব ডাক্তারকে তো আর বিয়ে করা সম্ভব নয়, কারণ সে যে সুখে স্বাচ্ছন্দ্যে বড় হয়েছে। তার সঙ্গে সতীশের মতো বিত্তবানই মানানসই। তবু দোলাচলে বলল, কাল পর্যন্ত আমায় ভাবতে দিন। বেশ, তবে আশা করি তুমি আমায় নিরাশ করবে না। তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তাই বেশি কিছুই বলার নেই আমার। বুঝতেই পারছো, তোমার জন্যই এতদিন বিয়ে করিনি। আর তুমি নিরাশ করলেও কখনো অন্যত্র বিয়ে করব না। তুমি শিক্ষিত মেয়ে, বুঝতেই পারছো যে এখন তোমার আর কাকিমার দেখাশোনার জন্য একজন কাউকে প্রয়োজন, আর সেটা আমি হতে চাই। হেম তার মায়ের ঘরে গিয়ে মায়ের খাটের পাশে বসে মাকে বলল, মা, বলো, কি হয়েছে? মা, সতীশবাবু উনি বলছিলেন যে... কি বলছিলেন? বিয়ের কথা বুঝি? সতীশকে জামাই রূপে পাওয়ার ইচ্ছে তো আমাদের ছিলই। তবে মা, আমি সতীশবাবুকে ঠিক সেরকম ভালোবাসতে পারিনি কোনোদিনও। ছি, এসব তোর ছেলে মানুষই কথা। বিয়ের পর ঠিকই স্ত্রী রূপে ভালোবাসতে পারবি। ওর মতো মানুষকে পেলে আমাদের কোনো ভাবনা থাকবে না। অবশেষে বহু ঘাত প্রতিঘাত দোলাচল অপেক্ষার পর হেমাঙ্গিনীর সম্মতি পেল সতীশ। সে যে হেমকে বড্ড ভালোবাসে। কিন্তু সব যখন ঠিকঠাক হতে চলল, ঠিক তখনই 2 বছর পর রমেন্দ্র আবার হেমের সামনে এসে উপস্থিত হল। এই 2 বছরে হেম কিছুতেই ভুলতে পারেনি রমেন্দ্রকে। কিন্তু বিয়ের ঠিক আগে এভাবে রমেন্দ্রকে এতদিন পর দেখে আবেগ ধরে রাখা কঠিন হয়ে উঠল। তাই মুখ নামিয়ে রাখল হেমাঙ্গিনী। এতদিন যোগাযোগ করতে পারিনি, আসলে ডাক্তারি পাশ করে বার্মায় একটা চাকরি পেয়ে চলে গেছিলাম। এই 2 বছর একদম ছুটি পাইনি। সংবাদ দেননি কেন? আসলে আপনাকে চিঠি লিখতে ঠিক সাহস পাইনি। যদি বিরক্ত হন, এখন বেশ কিছুদিন আমি কলকাতায় থাকব, তাই ভাবছিলাম অনুমতি পেলে আপনাদের বাড়িতে থাকতে পারি কি? কি হলো, আপনি কি হঠাৎ আমার আশায়, মানে কোনোভাবে আপনাকে কি বিরক্ত করলাম? বিরক্ত নই রমেন্দ্রবাবু, আমি সুখী নই। কেন, কি হয়েছে? আমি কি আপনাকে সুখী করতে পারি না? একদিন আপনার মা আমাকে পুরস্কৃত করতে চেয়েছিলেন। আজ যদি ওনার কাছে পুরস্কার স্বরূপ আপনাকে চাই... না না, এমন কাজ করবেন না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি সুখী নই। আপনি আর আমার সাথে দেখা করবেন না। আপনি ফিরে যান। ঠিক হয়ে গেছে? কে সে? সতীশবাবু? কিন্তু হেম, আমি তোমার মন জানি, আমি অন্ধ নই। আমি তোমায় ভালোবাসি। আমিও যে তোমায় কতটা ভালোবাসি সেটা তুমিও জানো। আজ 2 বছর ধরে তোমায় ভালোবেসে এসেছি। কিন্তু আর এখন তা সম্ভব নয়। তুমি আর কখনো আমার সাথে দেখা করো না। কেন এখনো আমার বিয়ে হয়নি তার কারণ ছেড়ে দাও। তুমি নিশ্চয়ই বুঝতে ছেড়ে দাও পারছো। আমায়,
ভুলে যাও, ফিরে যাও, আর এসো না। রমেন্দ্র ফিরে গেল, কিন্তু দুজনের এই বাক্যালাপ নিভৃতে একজন দেখল এবং শুনল। সে সতীশ। রাগে ঈর্ষায় মাটিতে তার পা আটকে গেছিল যেন। যার সাথে তার কয়েকদিন পর বিয়ে, তাকে অন্যের সাথে এমন প্রেমালাপ করতে দেখে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে অবশেষে অপ্রকৃতিস্থ হয়ে বাড়ি ফিরল। আর সবটাই নিজের মধ্যেই রেখে দিল। হেমাঙ্গিনীকে কোনো কথা বলল না। বিয়ের আগেই এমন একে অপরের কাছে মনের কথা লুকিয়ে রাখায় আগামী দাম্পত্য জীবনের পরিণাম যে কি হবে তা বিধাতাই জানেন। সতীশের সাথে হেমাঙ্গিনীর বিয়ে হয়ে গেল। সতীশ হেম আর শাশুড়িকে নিয়ে নিজের জমিদারি কালিকাপুরে চলে গেল, যদিও তার কিছুদিন পরেই হেমের মা মারা গেলেন। এরপর ৩ বছর কেটে গেছে। হেম এখন এক ছেলে আর এক মেয়ের মা। হেমের শরীরও দিন দিন ভাঙছে। এই নিয়ে সতীশ বেশ চিন্তায় থাকে। অনেক চিন্তার পর বায়ু পরিবর্তনের জন্য মধুপুর যাওয়া স্থির করল। আশ্বিন মাস। শরতের মধুর বাতাস ঝিরঝির করে বয়ে চলেছে। এমনই এক সকালে সতীশচন্দ্র সস্ত্রীক ছেলে মেয়ে নিয়ে মধুপুর স্টেশনে ট্রেন থেকে নামলেন। মধুপুরে সতীশের এক পরিচিত বন্ধু রাখালবাবু আছেন। তিনি এখানে এসে কিছুদিন থাকার চিঠি পেয়ে 6 মাসের জন্য একটি বাড়ি ভাড়া করে দিয়েছেন। কিন্তু সে বাড়ি ঠিক কোথায়, কত দূর, সতীশের কিছুই জানা নেই। ভেবেছিল রাখালবাবু নিজেই স্টেশনে আসবেন, কিন্তু সম্পূর্ণ অপরিচিত একজন পালকি আর গরুর গাড়ি নিয়ে অপেক্ষা করছে দেখে সতীশ বেশ বিরক্ত বোধ করল। কি বেয়াক্কেলে লোক দেখো হেম, দেখছি এসব লোকের ভদ্রতা জ্ঞান একেবারেই নেই। হয়তো কোনো বিশেষ কাজে আটকে গেছেন বলে আসতে পারেননি, তাই হয়তো লোক পাঠিয়েছেন। আপনার নামই কি সতীশচন্দ্র বাবু? হ্যাঁ, আমারই নাম। রাখালবাবু সকালে বিশেষ কাজে দেওঘর গেছেন বলে আমাকে পাঠিয়েছেন। কত দূর যেতে হবে? বেশি দূর নয়, পানিয়াখোলা। পানিয়াখোলা? সে আবার কত দূর? যাকে চলুন যাওয়া যাক। অগত্যা সতীশ স্ত্রী, পুত্র, কন্যা, চাকরদের ও জিনিসপত্র পালকি ও গরুর গাড়িতে তুলে দিয়ে লোকটার সাথে হেঁটেই যেতে লাগল। নতুন বাড়িতে উঠে সমস্ত বন্দোবস্ত করতে করতে সতীশের সারা দিন কেটে গেল। বিকেলে তাই একটু আশপাশটা ঘুরে দেখার জন্য আর একবার রাখালবাবুর সাথে দেখা করবার ইচ্ছে নিয়ে সতীশচন্দ্র বের হল। সামনেই অজয় নদী প্রবাহিত, আর গাছপালায় পরিবৃত স্থানটি বেশ মনোরম। কাছাকাছি 2-3টে বাড়ি আছে, তাও মালি ভিন্ন কেউ বাস করে না। বোধহয় ছুটি কাটাতে আসার জন্য বানিয়ে রাখা। বায়ু পরিবর্তনের জন্য বেশ উপযোগী জায়গা এটা। সতীশ অনুসন্ধান করে যখন রাখালবাবুর বাড়ি পৌঁছল, তখন সবেমাত্র দেওঘর থেকে উনি ফিরেছেন। তবু সতীশচন্দ্রকে দেখা মাত্র সমাদরে ঘরে বসালেন এবং স্টেশনে উপস্থিত থাকতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিলেন। মধুপুর কেমন দেখছেন? বায়ু পরিবর্তনের জন্য ভালো, তবে লোকজন অল্প। অনেকে এখনো এসে উপস্থিত হননি। বায়ু পরিবর্তনের জন্য আস্তে আস্তে অনেককেই আসতে দেখতে পাবেন। ও হ্যাঁ, এখানে ভালো ডাক্তার আছে তো? ডাক্তারের অভাব হবে না। রেলের ডাক্তার আছেন, তবে মাঝে মাঝে রেলের কাজে বাইরে যেতে হয় তাকে।
তবে একজন বেশ ভালো ডাক্তার আছেন, বয়স কম। কম বয়সী? সে এখনো ডাক্তারির কি শিখেছে? আপনাকে প্রথমেই লিখেছিলাম স্ত্রীর শরীর ভালো নয়, তার উপর দুটো ছোট ছোট ছেলে মেয়ে। এই অবস্থায় সেখানে ভালো ডাক্তার না থাকলে আমার পক্ষে থাকা সম্ভব নয়। কিন্তু আপনি লিখেছেন যে এখানে খুব ভালো ডাক্তার আছে। হ্যাঁ, আছেন তো। আমরা ওনাকে খুব ভালো ডাক্তার বলেই জানি। প্রায় 2 বছর এখানে আছেন, সবাই খুব প্রশংসা করেন। নাম রমেন্দ্রনাথ ঘোষ। রমেন্দ্রনাথ ঘোষ? কি নাম বললেন? আরেকবার বলুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রমেন্দ্রনাথ ঘোষ। চেনেন নাকি? মনে হয় চিনি। কত দূরে থাকেন তিনি? বেশি দূরে নয়, প্রয়োজন মতো সবসময় কল করলে পাবেন। আরও কিছু আলাপচারিতার পর সতীশ রাখালবাবুর বাড়ি থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে বাড়িতে এক কাণ্ড ঘটে গেছে। সতীশের 2 সন্তানের মধ্যে মেয়েটি একদম ছোট, সে সর্বদা তার ঝিয়ের কোলেই থাকে, আর ছেলেটি হেঁটে ছুটে বেড়ায়। বাড়ি গোছানোর কাজে ঝি চাকররা সবাই ব্যস্ত ছিল বলে খোকার ঝি খোকার ওপর একটু বেখেয়াল হয়ে পড়েছিল। এদিকে ছুটে বেড়াতে গিয়ে উঁচু রকের ওপর থেকে নিচেই পাথরের ওপর মেঝেতে পড়ে কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। খোকা জ্ঞান হারালো। বাইরে এসে ঝি কাণ্ড দেখে আর্তনাদ করে উঠল, আর সেই শুনে সকলে ছুটে এলো। হেম ছুটে এসে ছেলেকে কোলে নিয়ে সতীশের খোঁজ করে জানতে পারল যে সে আশপাশটায় ঘুরতে বেরিয়েছে। তখন হেম ডাক্তার ডেকে আনতে চাকরকে পাঠালো। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলো। অতি যত্নে মাথা ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিয়ে ওষুধপত্রও লিখে দিলেন। একে এখন একদম উঠতে দেবেন না, আমি এখনই ওষুধ পাঠিয়ে দিচ্ছি, ভয়ের কিছু নেই। ডাক্তার স্বয়ং রমেন্দ্রনাথ। এই কবছরে হেম রমেন্দ্রকে ভুলেই গেছিল। রমেন্দ্র হেমকে দেখে খুব স্বাভাবিক ব্যবহার করল, যেন আগের আবেগ সে ভুলেই গেছে। বহুকাল পর আপনার সাথে দেখা হলো। রাখালবাবুর কাছে শুনেছিলাম যে আপনারা মধুপুরে আসছেন। যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই, আঘাত তেমন গুরুতর নয়। এই একটাই ছেলে আপনার? আরেকটি মেয়ে আছে, সে ছোট। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি এখনই ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর সতীশবাবুকে আমার নমস্কার জানাবেন। এই বলে রমেন্দ্র চলে গেল। আর ঠিক সেই সময় সতীশচন্দ্র ফিরল। দূর থেকে তার বাড়ি থেকে রমেন্দ্রকে বের হতে দেখে আর বাড়ির জানলার সামনে হেমকে দেখে সতীশের আপাদ মস্তক জ্বলে উঠল। যদিও হেম জানলায় অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিল, বোধ করি সতীশের অপেক্ষাতেই, কিন্তু সতীশ মনে মনে 2 4 মিলিয়ে নিল যে তাদের মধুপুরে আসার খবর পেয়েই রমেন্দ্র হেমের সাথে দেখা করতে এসেছে। সতীশ দ্রুত বেগে বাড়িতে প্রবেশ করল। এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? একটা ভারী দুর্ঘটনা ঘটে গেছে এর মধ্যে। খুবই দুর্ঘটনা, আমি জানি, বলতে হবে না আর। তোমার সঙ্গে রমেন্দ্রবাবুর দেখা হয়েছিল? তবে উনি বলে গেছেন বেশি গুরুতর কিছু হয়নি। হ্যাঁ, দেখলাম তাকে। কি জন্য এসেছিল সে? আমি ডেকে পাঠিয়েছিলাম। তুমি ডেকে পাঠিয়েছিলে? কোন সাহসে তুমি তাকে ডেকে পাঠিয়েছিলে? আমি বাড়ি থেকে বের হওয়া মাত্রই ডেকে পাঠালে? বোধহয় পূর্বের অনুরাগ আলাপ বিনিময়ের জন্য। হ্যাঁ, এইসব তুমি কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবে কেন? তোমার ভালোবাসার পাত্র রমেন্দ্রর কথা বলছি। আমার অনুপস্থিতির সুযোগ পেয়েই তাকে ডেকে পাঠিয়েছ। খুব ভালো। তা কে জানালো তোমায় যে ও এখানে থাকে? নাকি আগে থেকেই সব জানতে? আমাকে লুকিয়ে গেছিলে? কি পাগলের মতন বকছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো হেম, তোমাকে স্পষ্ট বলছি, যদি কখনো রমেন্দ্রর সাথে গোপনে দেখা করো তাহলে রক্ষে থাকবে না। গোপনে দেখা করা মানে? খোকা পড়ে গিয়ে মাথা ফেটে জ্ঞান হারায়, চাকরকে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে পাঠাই।
ও রমেন্দ্রবাবুকে ডেকে আনে। তার আগে আমি জানতামই না যে তিনি এখানে থাকেন। উনি এসে খোকার চিকিৎসা করেন, আমার সঙ্গে দেখা করতে আসেননি, এসেছিলেন তোমার ছেলেকে দেখতে। তুমি গোপনে দেখা করা কাকে বলো? এসব শুনে সতীশ হতভম্ব হয়ে পড়ল। ছেলের ঘরে গিয়ে ছেলেকে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শুয়ে থাকতে দেখল এবং ঝিয়ের কাছে সমস্ত ঘটনা শুনল। তবুও মনের মধ্যে অতীতের সেই ছাইচাপা ঈর্ষাকে আজ কিছুতেই দমিয়ে রাখতে পারছিল না। আগুন হয়ে যেন ধকধক করে জ্বলেই যাচ্ছিল। ঈর্ষা আর সন্দেহ এমনই এক মানসিক রোগ যা ক্রমে ক্রমে কালনাগিনীর মতো মনকে বাঁধতে থাকে। সতীশের সুখের দাম্পত্য জীবনের এতদিনের সমস্ত সুখ, প্রেম, ভালোবাসা সব যেন এক লহমায় ওই ঈর্ষা আর সন্দেহের তলায় চাপা পড়ে গেল। সতীশের এই রকম আচরণে হেম আর সতীশের মধ্যে বাক্যালাপ বন্ধ হল। পরদিন রমেন্দ্র খোকাকে দেখতে এলো। ও, আপনি? সুপ্রভাত। বসুন। না না, আজ আর বসবো না, একটু ব্যস্ত আছি। একজন রোগীকে দেখতে এক্ষুনি যেতে হবে। রমেন্দ্রর গলা শুনে হেম ঘরে ঢুকল। খোকা কেমন আছে তাই একবার খবর নিতে এলাম। এখন ভালো আছে, তবে শুয়ে থাকতে চায় না। এমন অসাবধান লোকজন আমি কোথাও দেখিনি। সব ঝিচাকরদের দূর করে দেব। ছেলেটা হয়তো মরেই যেতে পারত। সেটা অসম্ভব ছিল না। যাই হোক, আমি একবার তাকে দেখতে যেতে চাই। পাশের ঘরে আছে, যান। তুমি যাবে না? না। হেম ভেতরে চলে গেল। সতীশ রমেন্দ্রর সহজ নির্বিকার ব্যবহারে বেশ বিস্মিত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। খোকাকে দেখে রমেন্দ্র ঘরের বাইরে এলো। খোকা এখন ঠিকই আছে, তবে এখনই ওকে উঠতে দেওয়া যাবে না। জ্বর আছে, তবে আশা করি তাড়াতাড়ি ছেড়ে যাবে। একটু সাবধানে রাখবেন। আর কোনো বিপদ নেই তো? বিপদ কেটে গেছে, তবে উঠলে কিন্তু জ্বর বাড়তে পারে। তাই আজ কিছুতেই ওকে উঠতে দেওয়া যাবে না। কাল সকালে আমি একবার ওকে এসে দেখে যাব। আজ আসি, নমস্কার। কিন্তু এত কিছুর পরেও বিপদ কাটল না। ঝি চাকরদের অসাবধানতা বা কাজের ফাঁকি দেওয়া যেন স্বাভাবিক ব্যাপার। এক্ষেত্রেও আবারও তাই ঘটল। খোকাও সেই সুযোগে বিছানা ছেড়ে উঠে বাইরে রোদ্দুরে বেরিয়ে পড়ল, আর কিছুক্ষণ পরেই চেঁচাতে চেঁচাতে ঘরে ফিরে এলো। সে জ্বরের ঘোরে আবার জ্ঞান হারালো। সতীশ নিজেই তখন রমেন্দ্রকে ডেকে পাঠালো। এটা কিন্তু খুবই অন্যায় হয়েছে। খোকার প্রতি আরও সচেতন থাকা উচিত ছিল। যাই হোক, সঙ্গে একটা লোক দিন, আমি এক্ষুনি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। ভয় নেই, জ্বরটা একটু বেড়েছে মাত্র, তবে সাবধানে রাখুন। আমি এখনই আপনার সাথে লোক পাঠিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। দিন 10 কেটে গেছে। খোকা আগের থেকে অনেকটাই ভালো আছে, তবে জ্বর সম্পূর্ণ যায়নি। তাই ইচ্ছা না থাকলেও সতীশচন্দ্রের খোকাকে প্রায় দিন দেখতে আসায় আপত্তি করতে পারেনি। এই কদিনে সতীশের সাথে মধুপুরের অনেকের সাথেই আলাপ হয়েছে। অনেকেই সংবাদ নিতে এসেছে মাঝে মাঝে। তাদের মধ্যে প্রফুল্লবাবু আর তাঁর স্ত্রীর সাথে বেশ পারিবারিক ঘনিষ্ঠতা জন্মেছে। প্রায়ই এই দম্পতিটি আসেন। সেদিন খোকা বেশ ভালো আছে দেখে সতীশ আর হেম প্রফুল্লবাবুর বাড়ি বেড়াতে গেল। সেখানে রমেন্দ্রও উপস্থিত ছিল। প্রফুল্লবাবু সতীশকে তার নার্সারি দেখাতে নিয়ে গেলেন।
এমন সময় বাড়ির চাকর হাঁপাতে হাঁপাতে এসে বলল, সে কি রাসন, খোকা কেমন করছে? ডাক্তারবাবুর বাড়ি গিয়ে শুনলাম তিনি এখন এখানে। মায়ের মন, তাই হেম ভীষণ রকম উতলা হয়ে উঠল। সতীশ ঠিক কোথায় আছে, কখন ফিরবে কিছুই সে জানে না। তাই আর বিলম্ব না করে রমেন্দ্রর সাথেই বাড়ির দিকে ছুটল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে সবেমাত্র। নির্মল বাতাস আর জ্যোৎস্নায় মাখামাখি প্রকৃতির শোভা উপভোগ করছিল সতীশ আর প্রফুল্লবাবু। হঠাৎ দূরে রমেন্দ্র ও একজন স্ত্রীলোককে হন্তদন্ত হয়ে চলে যেতে দেখল তারা। সতীশ দূর থেকে হেমকে চিনতে পারেনি অবশ্য। প্রফুল্লবাবুর বাড়িতে ফিরলেন তারা। সেখানে দু একজন উপস্থিত ছিলেন। আমাদের ডাক্তার দেখছি ডুবে ডুবে জল খান। একজন মহিলাকে সঙ্গে নিয়ে বেড়াতে দেখলাম। একজন হেসে বললেন, উনি সতীশবাবুর স্ত্রী। হঠাৎ ডাক্তারবাবু চলে গেলেন কেন? কিছু কি হয়েছে? উপস্থিত একজন তখন সবিস্তারে সমস্ত ঘটনা বললেন। সতীশ সব শুনেও কেমন যেন হয়ে পড়ল এবং ছেলের জন্য উৎকণ্ঠিত বলে উঠে সেখান থেকে বিদায় নিল। কিন্তু মন ছেলের প্রতি উৎকণ্ঠার থেকেও ঈর্ষায় বেশি প্রভাবিত হল। রাগে আত্মহারা হয়ে বাড়িমুখ হল। তার মনে হতে লাগল ছেলের অসুখ ছলনা আর অজুহাত মাত্র। বাড়ি এসে দেখল খোকার মাথার কাছে হেম বসে আছে। তুমি এসেছো? খোকা এখন ভালো আছে। ঝি যে কেন হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়ল কে জানে। তুই কেন মিছিমিছি ডাক্তারকে ডাকতে লোক পাঠিয়েছিলি? বলো কি, পাঠাবো না? জ্বর বেড়ে গিয়েছিল যে খোকার। খোকা তো জ্বরের ঘোরে সে ভুল বকছিল। আমি তো দেখে ভয় পেয়ে গেছিলুম, তাই তো সেই। হ্যাঁ, এরকম জ্বরে কখনো কখনো এমন হয়, তখন ভয় পাওয়ার কথাই বটে। রমেন্দ্র চিকিৎসা করে চলে গেল। হেম তার ঘরে ঢুকল এবং সতীশও সেখানে ঢুকল। ঘরের দরজা বন্ধ করায় হেম একটু অবাক হল। দরজা বন্ধ করলে কেন? শখে। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত ঘর থেকে বেরোবে না। তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। আজ এই জ্যোৎস্না রাতে প্রেমিকের সঙ্গে ভ্রমণ বৃত্তান্ত আমি একটু শুনতে চাই। কেন তুমি এভাবে কথা বলছো? তোমার কাছে কি কখনো কোনো দোষ করেছি? বিনা কারণে কেন এমন দোষারোপ করছো? কেন বলো এসব কথা? আমি কি দোষ করেছি? এখনো পর্যন্ত পাইনি। এখানে আসবার আগে সন্দেহের অবকাশও পাইনি কোনোদিন। কিন্তু এখানে এসে আর নিজেকে সামলাতে পারছো না দেখছি। তুমি অহেতুক অন্যায় কথা বলছো। আমি অন্য কাউকে ভালোবাসি না। যদি না সেই প্রেমের বিদায় দৃশ্য নিজের চোখে দেখতাম। কোন বিদায়ের দৃশ্য? কোন বিদায় বর্ণনা করব? চোখের জলে ভাসতে ভাসতে তুমি যখন তোমার প্রেমিককে বলছিলে যে তুমি আমাকে নয় তাকে ভালোবাসো, সেও তোমার হাত নিজের বুকের ওপর তুলে নিয়েছিল। এই সবই নিজের চোখে দেখেছিলাম, কিন্তু তোমাকে কিছুই বলিনি, কারণ আমি প্রাণের চেয়েও ভালোবাসি তোমায়। তাই সমস্ত ভুলে গেছিলাম। কিন্তু এখানে এসে তুমি যা করছো তাতে তোমাকে সন্দেহ করা ছাড়া আমার কোনো উপায় রইল কি? কি বললে তুমি বিশ্বাস করবে? ভগবানের নামে শপথ করে বলছি, ও সব অতীত, সব ভুলে গেছি আমি। তুমি আর ছেলে মেয়ে ছাড়া আর কিছু নেই আমার। অতীত টেনে এনে কেন আমায় যন্ত্রণা দিচ্ছ? এত নির্দয় হয়ে যাচ্ছ কেন? যেদিন থেকে আমরা এখানে এসেছি সেদিন থেকে সে তোমার কাছে আসছে। দিনের মধ্যে একবার নয়, ৬-৭ বার। কেন? তোমার ছেলেকে দেখতে আসেন তিনি, একজন ডাক্তারের মতন আসেন, সেটা তুমিও দেখেছো। এত অবিবেচক হলে কি করে? তিনি কখনো অসম্মানসূচক কথা বা ব্যক্তিগত কথা বলেননি, কারণ তিনি শিক্ষিত। তিনি জানেন যে আমি অপরের স্ত্রী, ছেলে মেয়ের মা। তোমাদের দুজনকে ওভাবে একসাথে নির্জন পথে যেতে দেখে আমি। সতীশ নিজের এই সন্দেহপ্রবণ মানসিকতার জন্য হেমের কাছে লজ্জায় পড়ে গেল।
অসহায় শিশুর মতো কেঁদে ফেলল। হেমও স্বামীর এমন অদ্ভুত ব্যবহারে বিহ্বল হয়ে পড়ল। পরদিন রমেন্দ্র খোকাকে দেখতে আসলে সতীশ নিজেই সমাদর করে করমর্দন করে বসতে বলল, যা আগে সে কখনো করেনি। কিন্তু ঈর্ষা আর সন্দেহ এমনই এক বিষধর নাগের মতো যে সে কারণে অকারণে ফোনা তুলে ওঠে, বিষ ছড়াতেই লাগে। সতীশও তাই রমেন্দ্র ও হেমের সব কাজের মধ্যেই সন্দেহ করতে লাগল। হেমকে তার মনের অবস্থা ঘুণাক্ষরেও বুঝতে না দিলেও তার সর্বদাই মনে হতে লাগল যে তার চোখে ধুলো দিয়ে চলেছে দুই প্রাক্তন প্রণয়ী। ফলত মনে মনে সে এমন এক নরক যন্ত্রণা ভোগ করতে লাগল, তাতে সে উন্মাদ হয়ে উঠল, অপ্রকৃতিস্থ মনে করতে লাগল নিজেকে। এদিকে খোকাও বেশ সুস্থ হয়ে উঠতে লাগল। তার ফলে রমেন্দ্রর আসা যাওয়া কমতে লাগল। শেষে একদিন সে বলল, আমার কাজ বোধহয় শেষ হয়েছে, এবার আমি বিদায় নিতে পারি। রমেন্দ্র চলে গেলে সতীশ এক প্রকার নিশ্চিন্ত হল। যাক, এতদিনে তবে বিদায় নিল। হ্যাঁ, আমিও বিল পাঠিয়ে দিতে বলেছি তাই। ছেলের অসুখের জন্য এতদিন বের হতে পারিনি, আজ একটু বেরোবো। এতদিন সতীশচন্দ্র কেন ঘরে বসে থাকছিল তা হেম যথেষ্টই অনুমান করতে পারলেও চুপ করে থাকত। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর সতীশ বেড়াতে বের হলে বিকেলে হঠাৎ বিনা খবরে পিসিমা তার ছেলে সুধাংশুকে নিয়ে এসে উপস্থিত। সন্ধে হয়ে গেল, কিন্তু সতীশ তখনও ফেরেনি। হঠাৎ বাইরে জুতোর শব্দ শুনে হেম ভাবল স্বামীর আগমন হয়েছে। ঘরে ঢুকে পিসিমাকে দেখে সতীশ নিশ্চয়ই বেশ অবাক হবে, কিন্তু সতীশ আসেনি। এলো রমেন্দ্রনাথ। রমেন্দ্রকে আবার আসতে দেখে হেমাঙ্গর মন এক অজ্ঞাত ভয়ে কেঁপে উঠল। কোনো ক্রমে আত্মসংযম করল। খোকা এখন কেমন আছে? ভালো আছে। আপনি যে সেদিন বললেন আর আপনার আসার প্রয়োজন নেই, তবে হঠাৎ এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম একবার খোকার খবর নিয়ে যাই। আজ এত কুয়াশা, এক হাত দূরের লোককেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্য মাঝে মধ্যে শীতকালে এখানে এমন কুয়াশাই হয়। খোকাকে দেখবেন না? হেমের ভাবখানা এমনই যেন রমেন্দ্র তার কাজ সেরে পত্রপাঠ বিদায় নেয়। পরে দেখব, বসুন। আপনার সঙ্গে দুটো কথা বলবার আছে। আসলে একটি গোপন ও খুব ব্যক্তিগত বিষয় আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাইছি। আপনি বুদ্ধিমতী, তাই অন্য সকলের থেকে আপনার মতামতটা অনেক মূল্যবান মনে করছি। কথা বলার চেষ্টা করেও গলা দিয়ে হেমের কোনো শব্দ বেরোল না। কি এমন পরামর্শ? স্বামী এসে পড়লে কি অনর্থ ঘটবে, এই সব দুশ্চিন্তায় বিহ্বল ও অস্থির হয়ে পড়ল সে। আপনি তো প্রফুল্লবাবুর মেয়েকে দেখেছেন, শান্ত প্রকৃতির, লেখাপড়াও বেশ শিখেছে। ওকে আপনার কেমন লাগে? বেশ ভালো মেয়ে, শান্ত, সুন্দর, শিক্ষিত, ভদ্র। হঠাৎ ওর কথা কেন? আসলে বিয়ে করার কথা ভাবছি। বাহ, এ তো খুব ভালো কথা। আর সুশীলা সত্যিই খুব ভালো মেয়ে। যাক, শুনে খুশি আর নিশ্চিন্ত হলাম। ও কিসের শব্দ? বাইরে যা কুয়াশা, হয়তো কেউ সামনে দেখতে না পেয়ে হোঁচট খেয়েছে। চলুন খোকাকে একবার দেখে বিদায় নেই। খোকাকে দেখে রমেন্দ্র বিদায় নিল। অন্যদিকে ওই কুয়াশাচ্ছন্ন অন্ধকারে নজর রাখল এক ভয়াল রূপের মানুষ, যার ক্রূর দৃষ্টিতে ঈর্ষার আগুন ঝরে পড়ছিল। এদিকে অনেকটা সময় পার হলেও সতীশ বাড়ি না ফেরায় হেম বেশ উতলা হয়ে উঠল। 2 ঘন্টা কেটে গেল, তাও যখন সতীশ ফিরছে না, তখন লণ্ঠন নিয়ে
চাকরকে খুঁজতে বের হতে বলল হেম। আর ঠিক তখনই দ্রুত পদে সতীশ বাড়ি ঢুকে সোজা নিজের শোয়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সতীশের এরকম আচরণ দেখে হেম বেশ অবাক হলো এবং মনে মনে রমেন্দ্রর সাথে তার সাক্ষাৎ না হওয়ার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করল। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে সতীশ ঘর থেকে বের হলো। হেম দেখল সতীশ জামা কাপড় ছেড়েছে। বেশ রাতও হয়ে গেছে। খাওয়ার কথা জিজ্ঞেস করাতে সতীশ কোনো উত্তর দিল না, থম মেরে রইল। হেমের বেশ ভয় হলো। এই কুয়াশার মধ্যে এত রাত পর্যন্ত কোথায় ছিলে? পদ হলে অন্যদিকে গিয়ে পড়েছিলাম। খাবে না? খেয়ে এসেছি, কোত্থেকে খেয়ে এসেছো? প্রফুল্লবাবুর বাড়িতে। এমন সময় সতীশের গলা শুনে পাশের ঘর থেকে খোকা আর পিসিমা বেরিয়ে এলো। কখন এলি সতীশ? এই জায়গাটা বেশ ভালো। খোকার অসুখ, অন্য জায়গায় হলে ও কিন্তু খুব রুগ্ন হয়ে পড়তো। এখানকার বাতাসের গুণে তা হয়নি। আমি রোগা হব কেন? ডাক্তারবাবু তো বললো আমি ভালো ছেলের মতো ওষুধ খেয়েছি, একবারও কাঁদিনি। কখন ডাক্তারবাবু এ কথা বললেন? এই যে আজ সন্ধ্যাবেলায় মা তাকে সঙ্গে করে আমার ঘরে নিয়ে এলো তো। আজ রমেন্দ্র আবার এসেছিল? হ্যাঁ, আজ সন্ধেবেলায় এসেছিলেন। এখান দিয়েই যাচ্ছিলেন, তাই খোকার খবর নিতে এসেছিলেন। বলেছিল যে আর আসবে না। আমিও সে কথাই বললাম। উনি বললেন খোকার খবর নিতে আর একটা খবর দিতে এসেছেন। তুমি কি সে খবর শুনবে? ঠিক সেই সময়ে সতীশের খানসামা হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরল। কেমন যেন ভয়ে কাঁপছিল সে। বেটা, কাঁপছিস কেন? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? দূর করে দেব, বেয়াদব কোথাকার। বাবু, ভয়ানক ব্যাপার বাবু, খুন হয়েছে বাবু। কোথায় খুন হয়েছে? রেলের মাঠে। কিরকম? একজন মারোয়ারি দোকানদার গরুর গাড়িতে করে আসছিল। কে বা কারা তাকে খুন করে সমস্ত লুট করে পালিয়েছে। সারা মধুপুরে হই হই পড়ে গেছে। বেটা গাঁজাখোর, দূর হ। খানসামা বাড়ির মধ্যে পালালো। লোকে 2-1 ঘন্টার মধ্যে কেমন গুজব ছড়ায় দেখো। খুনের ঘটনা সত্যি, কিন্তু সেটা কোনো মারোয়ারির নয় বা লুটপাটেরও নয়। ও, তুইও জানিস তাহলে? হ্যাঁ, বাড়ি ফেরবার সময় শুনেছি। কই, তুমি তো এতক্ষণ এসব কিছু বলনি। খুনের কথা আর কি বলবো? কে খুন হয়েছে তবে? আমাদের চেনা কেউ? হ্যাঁ, ডাক্তার রমেন্দ্র। নিজের বাড়ির সামনেই কে যেন তাকে খুন করে গেছে। হেমাঙ্গিনী চোখে অন্ধকার দেখল। মাথার মধ্যে তার সব তালগোল পাকিয়ে যেতে লাগলো। চিন্তা করার শক্তিও বোধহয় হারিয়ে ফেলেছিল সে। যে মানুষটা কয়েক ঘন্টা আগেও তার সামনে বসে কথা বলে গেল, সে কি করে খুন হয়? কে এই ডাক্তার? এখানকার ডাক্তার, বেশ নামডাক আছে। খোকার চিকিৎসা উনিই করছিলেন। বোধহয় এখান থেকে বাড়ি ফেরার পথেই কেউ খুন করেছে। ভালো লোক ছিলেন। ওমা, এমন ভালো লোককে কেউ কেন খুন করবে? কেমন করে বলবো পিসিমা? তা তুই কার কাছে শুনলি? এসব খবর হাওয়ার বেগে ছড়ায় পিসিমা। বাড়ি ফেরার সময় দেখি দুজন লোক হন্তদন্ত হয়ে বলা বলি করতে করতে ছুটছিল, তাদের থেকে শুনলাম। কিন্তু খানসামা বলল যে মারোয়ারি কেউ। ডাক্তারের কথাটা হয়তো মিথ্যে, বুঝলি? হবে হয়তো। সতীশ এমনই আত্মলীন হয়েছিল যে পিসিমার সাথে কথা বলতে গিয়েও তার মনে হলো না হঠাৎ পিসিমা কখন এলো, কার সাথে এলো বা কিভাবে এলো। বাইরের ঘরেই আরাম কেদারায় সতীশ শুয়ে রইল। হেম আর পিসিমা ওই ঘরেই বসে কথা বলছিল। এমন সময় রাত তখন 12টা, কে যেন সবলে দরজায় আঘাত করতে লাগলো। সকলেই চমকে উঠল। এত রাতে কে? আজ হত্যাকাণ্ডের পর সকলের মনই এমনিতেই বেশ আতঙ্কিত হয়ে আছে। সুধাংশু আজ পিসিমাকে সতীশের বাড়ি রেখে তখনই গিরিডিতে কাকার সঙ্গে দেখা করতে গিয়েছিল। কাকার কাছে 2 দিন থেকে আসার ইচ্ছে ছিল তার। তাই দরজা খুলে তাকে দেখে পিসিমা অবাক হয়ে গেলেন। তুই এত রাতে ফিরে এলি যে? কি করব, গিয়ে দেখি কাকাবাবু নেই।
তাই পরের গাড়িতে ফেরত চলে এলাম। তুই এই অন্ধকারে পথ চেনে আসলি কিভাবে? এখানে যে এত কুয়াশা হয় সেটা জানবো কি করে। তবে স্টেশনে নেমে পথে কোনো অসুবিধা হয়নি। এত লোক লণ্ঠন নিয়ে রাস্তায় ভিড় করেছিল যে সেই আলোয় পথ চিনে চলে আসতে সুবিধেই হয়েছে। এত রাতে তুই দরজা ধাক্কা দেওয়াতে আমরা তো ভয়েই মরি। আজ আবার এখানে খুন হয়েছে কি না? ও, তাই বুঝি লোকজন লণ্ঠন নিয়ে চারদিকে ছোটাছুটি করছে। সতীশদা, কে খুন হয়েছে? একজন ডাক্তার। আরে এখানকার একজন ভালো ডাক্তার খোকার চিকিৎসা করছিলেন তো। আজ সন্ধেবেলাতেও এখানে এসেছিলেন। আচ্ছা হেম, রমেন্দ্রবাবু এখান থেকে কটার সময় বের হলেন? রমেন্দ্রবাবু? ডাক্তার রমেন্দ্রবাবু? মানে আমাদের রমেন্দ্রবাবু নয় তো? কি আমাদের রমেন্দ্রবাবু? সে কি? হ্যাঁ, তিনি। কি ভয়ানক! যিনি কলকাতায় আমায় এত স্নেহ করতেন সেই মানুষ খুন হয়ে গেল। বৌদি, উনি এখানে আছেন, তুমি এ কথা আগে কেন বলনি? তাহলে আগেই ওনার সাথে দেখা করতে যেতাম। বড় ভালো লোক ছিলেন। আমাকে আমাকে খুব যত্ন করতেন। কোথাও যেন একটা ঘটনার মধ্যে তালগোল পাকিয়ে গেল। মারোয়ারি না ডাক্তারবাবু, কে খুন হয়েছেন এ বিষয়ে একটা দ্বিমত সৃষ্টি হল। পরদিন প্রফুল্লবাবু এসে যখন মারোয়ারি খুনের খবরটা দিতে এলেন, তখনও একটা অদ্ভুত ঘটনা ঘটল। শুনেছেন কি ভয়ানক কাণ্ড? হ্যাঁ, ডাক্তারবাবু খুন হয়েছেন। মারোয়ারি খুনও হয়েছে, এ তল্লাটে জোড়া খুন। তবে ডাক্তারবাবুর কথা আপনি জানলেন কি করে? ডাক্তারবাবুর দেহ তো তাঁর চাকর সে প্রায় মধ্যরাতে শনাক্ত করার পর জানাজানি হয়েছে। রাতে বাড়ি ফেরার পথে দুজন লোকের মধ্যে মণিয়ামালিও ছিল, তাদের মুখেই শুনেছি। সে কেমন করে সম্ভব? দাঁড়ান তো, তাকে একবার ডাকি। এই বলে প্রফুল্লবাবু কিছুক্ষণের মধ্যেই মনিয়া মালিকে ডেকে নিয়ে এলেন। কাল রাতে তোমার সাথে আমার দেখা হয়, তখন তুমি আমায় বললে যে ডাক্তারবাবু খুন হয়েছেন। না হুজুর, আমি শুধু বলেছিলাম খুন হয়েছে। এক মারোয়ারি খুন হয়েছে বলার আগেই তো আপনি হন্তদন্ত হয়ে চলে গেলেন। সতীশ, সতীশ, তুমি তবে কার কাছে ডাক্তারবাবুর কথা শুনেছিলে বলো তো? আমি মালির কাছেই শুনেছিলাম। এখন সে কথা মালি অস্বীকার করছে। না হুজুর, বিশ্বাস করুন, আমি তখন ডাক্তারবাবুর কথা জানতামই না, তো বলবো কি করে? সতীশ যে নিজের কথার ফাঁদে নিজেই পড়েছে এ কথা বুঝতে পারল, এবং সন্দেহের জায়গা সৃষ্টি হল এ কথাও বুঝতে তার বাকি রইল না। ঘটনাক্রম এই রকম। সেদিন বহু রাত হয়ে যাওয়া সত্ত্বেও রমেন্দ্র বাড়ি না ফেরায় চাকর খুঁজতে বের হয়ে নিজের বাড়ির সামনেই খালের মধ্যে ডাক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখে। মাথার পেছনে ভারী আঘাতের চিহ্ন। তখন রাত প্রায় 12টা। তারপর তার চিৎকার শুনে লোকজন ছুটে আসার পর ঘটনাটা জানাজানি হয়। তাই সতীশের পক্ষে আগেই ডাক্তারের খুনের কথা জেনে যাওয়া বেশ সন্দেহজনকই বটে। কিন্তু তার প্রতি আর কেই বা সন্দেহ করবে? কেনই বা করবে? তার সাথে রমেন্দ্র ডাক্তারের যে পূর্ব পরিচয় ছিল এ কথা তো আর মধুপুরের কেউ জানে না। কিন্তু একজনের মনে অজানা এক সন্দেহ আর আতঙ্ক গ্রাস করল। সে আর কেউ নয়, হেমাঙ্গিনী। কারণ তার আর রমেন্দ্রর প্রতি সতীশের অকারণ সন্দেহ আর ঈর্ষা যে দিন দিন ভীষণ আকার নিয়েছিল, তার একমাত্র সাক্ষী ও ভুক্তভোগী
সেই। তাই একদিন দুপুরে সতীশের অবর্তমানে তার ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে খাটের নিচের তোরঙ্গের মধ্যে রক্তমাখা জামা আর ভাঙা লাঠি দেখে হেমের পায়ের তলার মাটি সরে গেল। হাউ হাউ করে কাঁদতে লাগলো সে। তার অনুমান যে এভাবে মিলে যাবে তা তার স্বপ্নেরও অতীত ছিল। শেষে কিনা তার স্বামী খুনি। অসুস্থ বোধ করতে লাগলো সে। এমন সময় হঠাৎ করেই রমেন্দ্রর মৃত্যু সংবাদ পেয়ে তার মা এলেন হেমের সঙ্গে দেখা করতে। অতীতে হেমের রমেন্দ্রকে প্রত্যাখ্যানের কথা তুলে ধিক্কার জানিয়ে হেমই প্রতিশোধ স্পৃহায় রমেন্দ্রকে খুন করেছে বলে দোষারোপ করে গেলেন। এক অসহায় পুত্রহারা মায়ের সামনে অপরাধিনীর মতো হেম নিশ্চুপ হয়ে রইল। শুধু মনে মনে বলল, পাপীর শাস্তি হবেই। সে রাতেই হেম স্বামীর মুখোমুখি হল। আমি জানি ডাক্তারবাবুকে কে খুন করেছে। পাগলের মতো কি বলছো? তুমি জানো না? আমি সব জানি। তোমার খাটের তলা থেকে আমি রক্তমাখা জামা আর ভাঙা লাঠি পেয়েছি, যা তুমি সেদিন এসে লুকিয়েছিলে। উফ, কি করে করলে এ কাজ? এত নির্দয় পাষণ্ড হলে কি করে? একটা প্রমাণহীন সন্দেহের বশে তুমি কাউকে খুন করবে এ স্বপ্নেও ভাবিনি। আমি তোমার সঙ্গে আর কিছুতেই থাকতে পারবো না, অসম্ভব। আমি খুন করিনি, বিশ্বাস করো তুমি। আমি খুন করলে কি খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য 5,000 টাকার পুরস্কার ঘোষণা করতাম? তুমি আমায় ভুল ভাবছো হেম। আমার প্রতি বিশ্বাস রাখো, এ কাজ আমি করিনি। পুরস্কার তোমার ছলনা, লোকচক্ষুকে ধুলো দেবার চেষ্টা, আমি সব বুঝি। আমার প্রতি মিথ্যেই সন্দেহ করছো হেম। আমার প্রতি তুমি মিথ্যে সন্দেহ করেছিলে, যার কোনো প্রমাণ নেই। কিন্তু তোমার প্রতি সন্দেহ করার প্রমাণ, যুক্তি সবই আমার কাছে আছে। দুজনের এই চরমতম অশান্তির আঁচ পিসিমা বুঝতে পারলেন। সংসার জীবনের অভিজ্ঞ বুদ্ধিমতী এই প্রৌঢ়া আগাগোড়া ঘটনায় অনুমানের ভিত্তিতে বুঝে নিলেন যে গলদ প্রকাণ্ড রূপ ধারণ করেছে। তাই তিনি ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে পুলিশি জেরায় সতীশকে সন্দেহ করা থেকে এইভাবে বাঁচালেন যে সেই দিন সন্ধ্যায় রাস্তায় লোকমুখে মাড়োয়ারির খুন, আর পরে রাতে সুধাংশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ডাক্তারবাবুর খুনের ঘটনা শুনে সতীশ এতই বিহ্বল হয়ে পড়েছিল যে সে সবটাই আগুপিছু গুলিয়ে ফেলে ডাক্তারের খুনের ঘটনাটা আগেই শুনেছে বলে মনে মনে ভেবে নিয়েছিল। পুলিশ একথা বিশ্বাস করে নিল, কারণ সতীশের মোটিভ তাদের যুক্তির বাইরে। তার মধ্যে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করায় সতীশ সম্পূর্ণই সন্দেহের বাইরে। কিন্তু সতীশকে কলকাতা চলে যেতেই হল, কারণ হেমাঙ্গিনীর ঘৃণার সামনে নিজেকে উপস্থিত রাখা ক্রমশই দুঃসহ হয়ে উঠছিল। হেমও এই সমস্ত মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে ক্রমশ অসুস্থ হয়ে পড়ল। ধুম জ্বরে প্রলাপ বকতে শুরু করল। জ্বরের ঘোরে কেবলই রমেন্দ্রর নাম বলতে লাগল। পিসিমা এক হাতে সমস্তটাই সামলাতে লাগলেন। রেলের ডাক্তার চিকিৎসা শুরু করলেন এবং শেষ পর্যন্ত হেম তার পরমায়ুর জোরেই বোধহয় ক্রমশ সুস্থ হতে লাগল। পিসিমা, এখান থেকে আমায় নিয়ে চলো। এখানে থাকলে আমি বাঁচব না। সেই খুন আমি দিন রাত দেখতে পাচ্ছি, কিছুতেই ভুলতে পারছি না। পায়ে পড়ি, এখান থেকে চলো। মা শোনো, মা এত ব্যস্ত হও না। তুমি এখনো খুব দুর্বল।
তুমি সুস্থ হয়ে উঠলে তখন বরং আমরা এখান থেকে চলে যাব। হেম আরও কিছুদিন পর সুস্থ হলেও মানসিকভাবে দুর্বল হয়েছিল। কখন স্বামী ধরা পড়ে, বিচারে ফাঁসি হয়, খুনির ছেলে মেয়ে বলে সমাজে বদনাম রটে, এইসব ৭-৫ ভাবনার ভয় তাকে ক্রমশ জর্জরিত করে তুলছিল। এমন সময় অপরাধী ধরা পড়ল। যারা মারোয়ারি খুন করেছে তাদেরই একজন ওই একই উদ্দেশ্যে ব্যক্তিগত উপার্জনের লোভে ডাক্তারের থেকেও লুট করার অভিপ্রায়ে ডাক্তারকেও খুন করেছে। ডাক্তার জনপ্রিয় ও ভালো মানুষ ছিলেন। তার প্রতি এহেন নিষ্ঠুরতা সত্যিই মেনে নেওয়া সম্ভব নয়। তাই দোষীর উপযুক্ত শাস্তির দাবি রাখল গোটা মধুপুর। ঠিক এমন সময় সতীশ কলকাতা থেকে ফিরে এলো। বাড়ি এসে হেমের সামনে গিয়ে দাঁড়াল। হেম আর পিসিমা তখন বসে কথা বলছিল। আরে সতীশ, তুই ফিরে এসেছিস? খুব ভালো হয়েছে বাবা। তা এদিককার খবর পেয়েছিস তো? খুনি ধরা পড়েছে। আমি সবই জানি পিসিমা। কলকাতায় গিয়ে প্রথমেই কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের সঠিক তদন্তের জন্য যোগাযোগ করি, যাতে খুনি ধরা পড়ে। কিন্তু তুমি তো... জানি হেম, তুমিই আমাকে রমেন্দ্রর খুনি ভাবো, কিন্তু বিশ্বাস করো, আমি খুন করিনি। সেই প্রমাণের জন্যেই কলকাতায় যেতে বাধ্য হয়েছিলাম। তাহলে ওই রক্তমাখা জামা, ভাঙা লাঠি... হ্যাঁ, সবই ঠিক, কিন্তু আমার জামার সে কাদামাখা রক্ত রমেন্দ্রর নয়, রমেন্দ্রর আততায়ীর। রমেন্দ্রকে বাঁচাতে না পারলেও খুনিকে হাতে নাতে ধরার জন্য আমি তাকে পাল্টা আঘাত করি। হাতের লাঠি ভেঙে যায় আর আঘাত পেয়েও খুনি পালিয়ে যায়। ধরতে পারিনি তাকে। কিন্তু তুমি তো... হ্যাঁ, এই কথা সত্যি যে আমি রমেন্দ্রকে ঈর্ষা করতাম। আর সেদিন সন্ধ্যাবেলায় তাকে তোমার সাথে কথা বলতে দেখি জানলা দিয়ে। বিশ্বাস করো, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম তোমাদের দুজনকে দেখে। তাই রমেন্দ্র তোমার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হওয়ার কিছু পরে আমিও তার বাড়ির দিকেই যাই। ভেবেছিলাম সেদিন তাকে তোমার সাথে যাতে আর কোনোদিন যোগাযোগ না রাখে শাসিয়ে আসব। এই ছিল আমার অভিপ্রায়। খুন করার ইচ্ছে স্বপ্নেও ভাবিনি। কিন্তু কিছুক্ষণ পর তার বাড়ির কাছাকাছি পৌঁছে দেখি অন্ধকারে কে যেন একজন ডাক্তারকে পেছন থেকে ভারী কিছু দিয়ে মেরে খালে ফেলে দেয়। আমিও তখন ছুটে গিয়ে পেছন থেকে হাতের লাঠি দিয়ে খুনিকে আক্রমণ করি, কিন্তু সে পালিয়ে যায়। আমি গিয়ে পড়ার জন্যই খুনির আর ডাক্তারের কাছ থেকে লুট করা সম্ভব হয়নি। মারোয়ারি আর রমেন্দ্রর খুনের মোটিভ মেলানো সম্ভব হচ্ছিল না বলেই এখানকার পুলিশ তদন্তে ব্যর্থ হচ্ছিল। তাই আমি কলকাতায় গিয়ে গোয়েন্দা দপ্তরে তদন্তের আর্জি জানাই। এই কথা তুমি আগে বলনি কেন? আমি তোমাকে কত ঘেন্না করেছি। পাগলের মতো অবস্থা হয়েছিল আমার। তখন বললে, তুমি, পিসিমা, তোমরা কেউই আমার কথা বিশ্বাস করতে না হেম। তাই তদন্তের দ্বারা প্রমাণ করে খুনিকে ধরা বিশেষ প্রয়োজন ছিল। পিসিমা সুধাংশুকে সতীশের খবরটা দিতে ছুটলেন। হেম স্বামীকে একান্তে পেয়ে তার বুকে কান্নায় ভেঙে পড়ল। এতদিনের এই পাহাড় সম আতঙ্ক, ভয়, ঘৃণা সব যেন এক নিমেষে কান্নার স্রোত হয়ে বেরিয়ে যেতে লাগলো। তুমি জানো না, আমি মরতে বসেছিলাম। সব জানি হেম। রেলের ডাক্তারবাবুর কাছ থেকে সংবাদ পেতাম আমি। হেম, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমার স্ত্রী, সহধর্মিণী। তোমার প্রতি বিশ্বাস হারিয়ে আমি যে পাপ করেছি তার শাস্তি কি আমি জানি না। আমি তোমায় সন্দেহ করে আমার সোনার সংসার ছারখার করেছি।
শুধু 5 কেন, হাজার হাজার আমার সকল সম্পদ দিয়েও যদি রমেন্দ্রবাবু ফিরে আসে তো আমার চেয়ে বেশি সুখী আর কেউ হবে না। গল্প হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হলো না। মোড় অন্যদিকে ঘুরল যখন ঘরে রমেন্দ্র প্রবেশ করল। হেম আচমকা এ দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলল, আর সতীশ বাক্যহারা হয়ে পড়ল। আপনি জীবিত আছেন? ঈশ্বরের কৃপায় সম্ভব হয়েছে, তবে আপনাদের পুনরায় সুখী দেখে খুব খুশি হলাম। আমার অজ্ঞাত বাস্তবে সার্থক হয়েছে। মানে? সতীশবাবু, সেদিন সেই আততায়ীর প্রহারে কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারাই, তারপর জ্ঞান ফিরলে আপনাকে দেখি। বিশ্বাস করতে পারছিলাম না যে আপনি আমাকে খুন করার চেষ্টা করছেন। তারপর আপনি চলে গেলে আমি বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে যাই। তারপর অতীতের স্মৃতিগুলো ভেসে ওঠে আমার মনে, আর তখনই বুঝতে পারি যে আপনি ঈর্ষার বশবর্তী হয়ে এই কাজটি করছিলেন। আপনি আপনার স্ত্রীকে যে কতটা ভালোবাসেন তা অনুমান করেই আমি ঠিক করি যে আপনারা যতদিন মধুপুরে থাকবেন ততদিন আমি গোপনে অন্য কোথাও থাকব। এরপর কি মনে হলো কে জানে, টাকা পয়সা, ঘড়ি, আংটি, এমনকি পরনের কোটটা পর্যন্ত খুলে রেখে আমি অন্ধকারে গিরিটির দিকে রওনা দিলাম। কিন্তু সেখানে যে লাশ ছিল সে তো বেকার। সে এক আশ্চর্য কাকতালীয় ব্যাপার মশাই। আমিও পরে যখন আমার লাশ পাওয়া গেছে বলে শুনলাম ভারী অবাক হলাম। পরে অনুসন্ধান করে জানতে পারলাম আসল রহস্য। কলকাতার বাগবাজারের হরেন্দ্র বিশ্বাস নামক এক ঠক এক বিধবার সম্মানহানি করে তাকে খুন করে তার সমস্ত গয়না, টাকা পয়সা লুট করে সেই রাতেই গা ঢাকা দিতে মধুপুরে এসে উপস্থিত হয়। কিন্তু সেও ওই খুনির হাতেই খুন হয়। ফলে আমার লাশ না পেয়ে খুনি আমার পোশাক পরিয়ে আমার মতো করে সাজিয়ে হরেন্দ্র বিশ্বাসকে ওখানে ফেলে রেখে পালায়। চেহারায় গঠনে সাদৃশ্য থাকায় রক্তমাখা বিভৎস মুখ দেখে ওটা আমি না অন্য কেউ এটাও কেউ বুঝতে পারে না, সবাই আমি বলেই ধরে নেয়। কি অদ্ভুত আর অবিশ্বাস্য ঘটনা! তবে এই যে সত্যি, তা আপনাকে সামনে জলজান্ত দেখেই বিশ্বাস করছি। আমাকে ক্ষমা করবেন, আমার কৃতকর্মের জন্য সত্যিই অত্যন্ত লজ্জিত। ছি সতীশবাবু, এ কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আমাদের সকলের ভুলের মাসুল আমরা গুনছি। আপনারা সুখী হন। রমেন্দ্র ফিরে গেল পুত্রশোকে পাগল মায়ের কাছে। এর কিছুদিন পর রমেন্দ্রর সাথে সুশীলার বিয়ে হল। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হেম ও সতীশও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। শুনছিলেন পাঁচকড়িদের গল্প সহধর্মিণী। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, মালবিকা, গার্গী, সঙ্গীতা এবং সঞ্জিত, সায়ন্তন, অপু ও গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।